সবাইকে আমন্ত্রণ। লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছে আমি রেজওয়ানুজ্জামান। আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়েছেন এমন একজন, এতদিন তাকে বর্তমান হিসেবেই জানতাম, কিন্তু সদ্যই তিনি সাবেক হয়ে গেছেন। বাংলাদেশের ফুটবলের অন্যতম আইকন ছিলেন গত 2 দশক ধরে। মামুনুল ইসলাম সম্প্রতি অবসর নিয়েছেন সব ধরনের ফুটবল থেকে। মামুনুল ইসলামকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। মামুনুল ইসলাম, আপনার সঙ্গে কথা বলবো অবসরের পরের জীবন কেমন চলছে, কিংবা কেমন লাগছে, আসলে মানসিক পরিবর্তনটা কেমন, সবই জানতে চাই। মামুনুল, প্রথমেই জানতে চাই যে কেমন লাগছে, আসলে মানসিক পরিবর্তনটা কেমন? মানে একটা সময় রুটিন মেনে চলতে হতো, এখন কি সেই রুটিন থেকে আসলে দূরে কিনা? না, সেম রুটিনই মেনটেন করতে হবে আপনার, কারণ এখনও তো ডোমেস্টিক লিগ শেষ হয়নি। শেষ হওয়ার পর দেন আপনার রুটিন চেঞ্জ হবে না, কারণ আমরা আসলে গভর্নমেন্ট সার্ভিস করি, তো এগেন রেসপন্সিবিলিটি তখন আরও বেড়ে যাবে। অফিসে যাওয়া, আর্লি মর্নিং শেষ হওয়া, যদি কোচিং বা কোনো ম্যানেজমেন্টে থাকি সেম জিনিসটা আপনাকে মেনটেন করতে হবে, ট্রেনিংয়ে যাওয়া, ফলো করা। এখনও মানে কোনো কিছু শিওর না, বাট আপনার লিগ না শেষ হওয়া পর্যন্ত কিছু বলতে পারতেছি না, কি করব কি করব না। বাট জব আছে, জবের দিকে মনোযোগ দেওয়ার সম্ভাবনাটা বেশি। মানে জবের কথা বলছেন, গভর্নমেন্ট নেভির কথা, নেভিতে আপনি এখনো আছেন, সেটার কথাই তো নিশ্চয়ই বলছেন। আচ্ছা, তার মানে আপনি আসলে কি করবেন সেটা এখনো কি ফিক্সড হয়নি, কিন্তু খেলার সাথে থাকবেন কোনো ফর্মুলায়, সেটা কি শিওর? আচ্ছা, 30 বছর যখন পার করে দিয়েছে, এটা ছাড়া তো বাচ্চাটা আমাদের জন্য মানে খুবই খুবই ডিফিকাল্ট। কারণ আপনি যখন দেখবেন মানে ফুটবল ছাড়া তো কিছু বুঝি না। সারা জীবনে তো ফুটবল খেলছি, যা কিছু করছি ফুটবল ঘিরে করছি। আপনি এখন চাইলে ব্যবসা, এখন চাইলে বা ফুটবলের বাইরে আপনি গিয়ে থাকতে পারবেন না। একটা রিল্যাক্স টাইম একটা সময় ফ্যামিলিকে দিতে পারবেন, বাট এর বাইরে তো আপনাকে ফুটবলে আসতেই হবে, ফুটবল স্পোর্টসে থাকতেই হবে, খেলতেই হবে, খেলার সঙ্গে থাকতে হবে। যেমন চট্টগ্রাম ক্রীড়া অঙ্গনে যখন দায়িত্ব আছি, নিজের ক্লাবও আছে, সব কিছু মিলে ওই জায়গাটাতে অ্যাটাচে আছে। আবার লাইসেন্সও করছি। এখন দেখি মানে মেন জিনিস হচ্ছিল আপনার প্লেস, কোচিংয়ে থাকবো না ম্যানেজমেন্টে থাকবো, কোন ক্লাবে থাকবো, ক্লাবের ইন্টারেস্ট কি। স্টিল নাও যতটুকু জানি ফর্টিজেপসির সঙ্গে আছি, সামনে থাকবো নাকি থাকবো না সেটা ফর্টিজেপসির ম্যানেজমেন্ট বলতে পারবে, সুযোগ আছে নাকি নাই। দেন যেটা আছে বর্তমানে, আমি যেটাতে আছি বললাম জবে, ওইটাতে আমার ফোকাসটা বেশি দিতে হবে। দেন আর আদার্স কিছু আসলে তাইলে ওখানে সময় দিতে হবে, কারণ কোচিং তো ইজি কাজ না। আপনি প্লেইং ফুটবল খেলছেন, কষ্ট করছেন, বাট কোচিং তো একটা আলাদা একটা নলেজ নেয়ার ব্যাপার এবং দেয়ার ব্যাপার, এটা একটা আলাদা জায়গা। আচ্ছা, কারণ হলো এটা শিক্ষণীয় বিষয়, কারণ এটা আপনাকে আমরা লাইসেন্স করছি খেলার ফাঁকে ফাঁকে, বাট আমি তো একটা টিম হ্যান্ডেল করি না কোচিং। এটা আমাকে শিখতে হবে, জানতে হবে। আমাদের দেশে যারা টপ কোচ আছে তাদের সঙ্গে আলোচনা করতে হবে, তাদের সঙ্গে বসে একটা ম্যাচ অবজারভেশন করতে হবে, প্রত্যেকটা ম্যাচ দেখে দেখে কিছু বাইর করা। এটা আসলে আমাদের কাজটা কি, আমরা আসলে প্লেয়ার, দেন প্লেয়ার লাইফ শেষ, কেরিয়ার শেষ। এখন কোচিং জিনিসটা হচ্ছে হলো লাইসেন্স আছে, বাট ম্যাচ তো দেখতে যাব। আমি লাইসেন্স করার আগে আমি ফুটবল যখন খেলতাম তখন আমরা চিন্তা করতাম যে আমাদের প্ল্যানটা কি। এখন যেমন বুঝি যে মাঠ সাজানো দেখে বুঝতে পারে আজকে এই জিনিসটা করাবে। এটা একটা চেঞ্জ হয়েছে বিকজ অফ ওই কোচিং আপনার কোর্সগুলি করে। কেন, কিভাবে, সপ্তাহে উইকলি কি হয়, মান্থলি প্ল্যান কি, ইয়ারলি প্ল্যান কি, সব কিছু তো একটা জায়গায় সেট করা, তখন বোঝা যায়। আচ্ছা। এমনিতে মানে আপনি যখন শুরু করেছিলেন চট্টগ্রাম থেকে একদমই ছোট বয়সে, তখন কি আসলে ভেবেছিলেন যে এইভাবে আসলে অবসর নেবেন? আপনার অবসরটা একটা ঘটা করেই হয়েছে। আমি বলবো যে বাংলাদেশের ফুটবলে খুব বেশি প্লেয়ার এভাবে সুযোগ পায় না, সেটা ঘরোয়া ফুটবলই হোক আর ন্যাশনাল টিমই হোক, খুব বেশি প্লেয়ার সুযোগ পায় না, আপনি সেটা পেয়েছেন। মানে আপনার কি পেছনে ফিরে তাকালে কি মনে হয়? হ্যাঁ, স্টার্টিং থেকে যদি দেখি সবচেয়ে বেশি মনে পড়ে তো বাবাকে। কারণ স্পোর্টসম্যান হওয়ার পিছনে, প্লেয়ার হওয়ার পিছনে যতটুকু সাপোর্ট আমি ফ্যামিলি থেকে পেয়েছি, ওই সাপোর্ট মনে অন্য কেউ পায়নি। কারণ আমার আব্বা স্পোর্টস অর্গানাইজার, আমার মামা একজন দ্রুততম মানব ছিল বাংলাদেশের, আমার মামা 2জন ফুটবলার ছিলেন, একজন ডোমেস্টিক লিগে 10 থেকে 15 বছর খেলছে, আরেকজন 2-3-4 বছর খেলছে, ইনজুরির জন্য খেলতে পারেনি। তাহলে আমি এজ এ স্পোর্টস ফ্যামিলি থেকে উঠে আসা, আমার ফুটবল খেলতে কোনো বাধা ছিল না। আমার বিকেএসপিতে ভর্তি হতে আমাকে জোর করে বাবা বিকেএসপিতে ভর্তি করেছে, বাবা মামা মিলে। তাহলে এখানে যদি আপনি ওই জায়গাটুকুতে ঘুরে দেখেন, আমরা তো একটা লাইফ পার করছি, স্ট্রাগল স্টার্টিং থেকে। ফ্যামিলি সাপোর্ট অনেকে পায় না, বললাম না, ফ্যামিলি সাপোর্টটা আমি পেয়েছি। শেষ হবে বা শেষ করব এটা তো 6 মাস ধরে, লাস্ট ইয়ার থেকেই
ফ্যামিলিকে বলে আসতেছি যে এবছর আমি রিটায়ারমেন্টে যাব, এবছর আমি যে কোনো সময় শেষ করব। বাবা বেঁচে থাকলে আমি মনে করি বাবা খুশি হতো। যেমন আমি যখন ন্যাশনাল টিমে খেলি, আমার বাবার ইচ্ছা ছিল আমি ন্যাশনাল টিমে খেলবো, কারণ যেটা আমার মামাকে, আমার দুই মামার ফুটবলার যারা ছিলেন ওনারা ন্যাশনাল টিমে, কিন্তু ওনাদের পিছনে আমার বাবার অবদান ছিল। আচ্ছা, তো এই অবদান ওই জায়গাটুকুতে আব্বা চিন্তা করছে আমার ছেলে ন্যাশনাল টিমে খেলবে। সেই স্বপ্নটা দেখে গেছে উনি পূরণ। উনি স্বপ্নটা পূরণ হয়েছে, ওনার ক্যাপ্টেন্সিও পাইছে, আরও বড় স্বপ্ন। শেষটা দেখে গেল না, বাট আমি মনে করি শেষটা আসলে আমি আসলে ঋণী ক্লাবের প্রতি। ক্লাব যে 4 বছর ধরে আমাকে যেভাবে ক্লাব সাপোর্ট দিয়ে রাখছে, ক্লাবের সাপোর্ট যে পরিমাণ, লাস্ট বিদায়টাও ক্লাবের এমডি শো, প্রেস কনফারেন্সে এমডি, ক্লাব প্রেসিডেন্ট, ক্লাবের সদস্য, কোচিং স্টাফ সবাই ছিল, মাঠও ছিল, এমডি সাহেব মাঠও আসছে, এমডি, প্রেসিডেন্ট, আমার সবাই মিলে দেখলেন তো যে আমরা একটা টিম, আমরা যারা আছি 4 বছর ধরে বেশিরভাগ প্লেয়ার একসঙ্গে আছি, 60% প্লেয়ার 4 বছর ধরে আছে, কোচিং স্টাফ তো পুরাটাই 4 বছর ধরে আছে। তাইলে মানে ফর্টিজ এফসির উত্থান থেকে আমরা ফর্টিজ এফসির সঙ্গে জড়িত, সেকেন্ড বি লিগ থেকেও আমি টিমে খেলি না, বাট ওই টিমের মেম্বার ছিলাম, কারণ আমার ফ্রেন্ড যখন প্রেসিডেন্ট, ওর সঙ্গে কথাবার্তা তো কাইসার ভাই হেড কোচ হিসাবে আমাদের কাইসার ভাই অনেক সাপোর্ট করছে। আমি বলবো যে এই ক্লাবের কাছে ঋণী, যে কালচারটা এই ফর্টিজ এফসি স্টার্ট করছে, এই জন্য এই কালচারটা প্লেয়ারদের আসলে চাওয়া পাওয়ার কিছু থাকে না সম্মানটুকু ছাড়া। আপনি সারা জীবন খেলবেন, বাট শেষ সম্মানটুকু সবাই চায় যে শেষ বিদায়টা জানি ভালো হয়, মানুষ মনে রাখে, ক্লাবগুলি মনে রাখে। আমি মনে করি এটা আসলে আমি তাদের কাছে ঋণী, আর কিছু বলার নেই। আচ্ছা, যেটা আমি বলছিলাম যে আপনি চট্টগ্রাম থেকে উঠে আসা একটা ছেলে, বাংলাদেশকে লিড করেছেন, বাংলাদেশকে সাফ গেমসে, এসএ গেমসে চ্যাম্পিয়ন করেছেন, অনেকগুলো আসরে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। আপনার ক্যারিয়ারটা কি আসলে সফল নাকি আক্ষেপ আছে কোনো জায়গায়? আক্ষেপ তো একটা বলছি আপনাকে, সাফ চ্যাম্পিয়ন না হওয়া। এখন আমি সাফ চ্যাম্পিয়নশিপ যদি অর্জন করতাম, মানে আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনি যদি সাফ চ্যাম্পিয়নশিপটা আমি অর্জন করতাম, তাহলে আমি সব চ্যাম্পিয়নশিপ আমাদের অর্জন করা হয়তো, ক্লাবগুলিতে আমি সবগুলি জিতেছি, এসএ গেমস স্বর্ণপদক পেয়েছি, তা আনবিটেন, মানে গোল রিসিভ না করে একটা টুর্নামেন্ট শেষ করেছি, মানে 2010-এ। এটা আসলে ক্যাপ্টেন তো ক্রীড়ামন্ত্রী ছিল, তাহলে আপনার দেন সাফটা পেলে আমি মনে করতাম যে আমি পরিপূর্ণ একজন ফুটবলার, যে সাকসেসফুলের জায়গায় ওই সাফ না পাওয়ার আক্ষেপটা থাকলো, সাফ না পাওয়ার কষ্ট তো থেকে গেল। আর আল্লাহ তাআলা তো সব কিছু দেয় না সবাইকে, ধরেন ওইটা আমার কাছে একটা আক্ষেপের জায়গা, ওইটা আমাকে সারা জীবন খোঁচাবে, যতদিন বেঁচে থাকবো ততদিন ওই জিনিসটা আমাকে পিছনে আমার ওইটা দেখতে হবে। আচ্ছা, মানে সেই জায়গাটা সাফ চ্যাম্পিয়ন হতে না পারাটা, দুঃখটা আমাকে বয়ে বেড়াইতে হবে। আর সবচেয়ে বড় মানে আপনার যদি সাকসেস বলি আর একটা ম্যাচের মেমোরি বলি, কোন ম্যাচটাকে আপনি এই ক্যারিয়ারে মনে করবেন, ক্লাব না ন্যাশনাল টিম, কোনটা? দেখেন ম্যাচ তো অনেকগুলি খেলছি, ম্যাচ তো কম খেলি নাই, এখনকার জেনারেশন তো জানে না সেটা, ম্যাচ তো অনেক ম্যাচ খেলছে, অনেক ম্যাচে কতটুকু অবদান রাখছি, কতটা ডোমেস্টিক লিগ, ইন্টারন্যাশনাল ম্যাচ, এরকম করতে একটা ম্যাচ বলতে পারি না, কোনো সময় সেটা বলিও নাই, কারণ ম্যাচের প্রত্যেকটা ম্যাচ টু ম্যাচ বেটার ফুটবল খেলার ট্রাই করছি, সেটা আপনি ভালো বলতে পারবেন, কারণ আপনি স্টার্টিং থেকে আমাদের দেখছেন আপনারা। তাহলে আমি এরকম কোনো ম্যাচ বলবো, দেখেন আমি যদি ম্যাচ ধরি, ফার্স্ট আমার ডেবিউ হয় 2007-এ মার্তেকা কাপে, এটা এসে যখন সাফে আমি যাই, তখন সাফে কর্নার থেকে অলিম্পিক গোল করা, 2-2-তে ড্র করা, ওই ম্যাচটাকে আমি বাইর করতে পারবো না, মানে আউটসাইডে রাখতে পারবো না। দেন আসেন সাফ গেমসে, আমার স্টার্টিংয়ে ফার্স্ট গোল করা, মানে এসএ গেমসের ফার্স্ট গোল আমার করা, নেপালের এগেনস্টে 3-0-তে উইন করা, তো এই ম্যাচটাকে আপনি বাইরে রাখতে পারবেন না। প্লাস ফাইনালে 4-0-তে উইন করা, এটাও একটা স্মরণীয় ম্যাচ। বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমিফাইনালে থাইল্যান্ডের আমার অ্যাসিস্টে, মানে এই কতগুলি ম্যাচ আপনি বাইরে রাখতে পারবেন না। তারপর হলো এশিয়ান গেমসের 28 বছর পর এশিয়ান গেমসের ম্যাচের জয়ের উইনার গোল আমার। এখন ডোমেস্টিক লিগে আসেন, 9 সালে আওয়ানি মডার্ন ম্যাচে গোল করা মানে বাংলাদেশের হিরো। 9 সালে আওয়ানি মডার্ন ম্যাচে আমরা মডার্নে খেলে, আওয়ানিতে মডার্ন আনবিটেন রানার্স আপ হয়েছে ওই লিগে, বাংলাদেশ লিগে, আমার গোলে 2-1-এ আমরা উইন করছি। তাইলে এই একটা ম্যাচ ডোমেস্টিক লিগে। তারপর আইএফ শিল্ডে ম্যাচ দেখেন, শেখ জামালের হয়ে, তারপর আপনার ডোমেস্টিক লিগে শেখ জামালের হয়ে, শেখ রাসেলের হয়ে, মানে শেখ রাসেলের হয়ে তো প্রত্যেকটা ফাইনাল আমার লাস্ট অ্যাসিস্ট ছিলই,
এমিলির গোল ছিল, নাহলে সনির গোল ছিল। 3টা আসর, যে 3টা আসর চ্যাম্পিয়ন হয়েছি, 3টাতে আমার ফাইনাল অ্যাসিস্ট ছিল লাস্ট মুভমেন্টে। তো যে যে এক একটা ম্যাচ আপনি এগুলো তো বাইর করতে পারবেন না। তারপর আপনার ক্লাব কাপে ঢাকা আবাহনীর হয়ে চেন্নাই সুপার কিংসের অ্যাগেনস্টে আমার উইনিং গোল, রাইট ডান বাই বলিতে কর্নার থেকে, মানে ওটা তো আসলে মানে আমি কল্পনাও করতে পারি না ডান পায়ে এত সুন্দর শুটিং আমি করতে পারি বা আমার হবে, কানেক্ট হবে, গড গিফটেড আমি যে কানেক্টটা করছি। তারপর হলো আপনার ওই টুর্নামেন্টেরই ক্লাব কাপের আমার গোল এশিয়ার বেস্ট গোল হচ্ছে 1 উইকের জন্য। তো আমি ধন্যবাদ বাংলাদেশের ফ্যানরা আমাকে ভোট দিয়ে ওইটা সিলেক্ট করছে। তো আপনি তো ম্যাচগুলো এক একটা আলাদা করতে পারবেন না, এগুলো তো আমার প্রত্যেকটা জিনিস টুকটাক করে স্মরণীয়। আমার লাস্ট ম্যাচটা যেটাতে আমি লাস্ট বিদায় 3-2, আমি 22-23 মিনিট খেলছি, 2-2-তে ছিলাম, আমরা 3-2-তে এন্ড করছি, তাহলে আমার বিদায়টা তো জয় দিয়ে শুরু হয়েছে। তা আমি তো আসলে এগুলো প্রত্যেকটা ম্যাচ আমার মেমোরি, আমি ফিক্সড কোনো ম্যাচ বলতে পারবো না আপনাকে। আর এমনিতে ম্যাচের কথা যদি না বলি, ওভারঅল সাকসেসে আপনি কাকে এগিয়ে রাখবেন? সাফের এসএ গেমসের চ্যাম্পিয়ন হওয়াটা, গোল্ড জেতাটা, নাকি গোল্ড কাপের ফাইনাল খেলাটা, কিংবা ক্লাবের হয়ে আইএফএ শিল্ডের ফাইনাল খেলাটা, মানে কোন জায়গাটা? দেখেন, ন্যাশনাল টিম সর্বপ্রথম এগিয়ে। ন্যাশনাল টিমের আপনার জাতীয় পতাকা বহন করা, জার্সি বহন করার সবার সৌভাগ্য হয় না, তাহলে ওইটা একদমই ভিন্ন জায়গা। ওই জায়গা থেকে যদি আপনি বলেন, আমি ন্যাশনাল টিমের ম্যাচ এসএ গেমসের চ্যাম্পিয়নশিপটা অনেক দূরে এগিয়ে রাখবো, কারণ ওইটা আমি ন্যাশনাল ফ্ল্যাগ বহন করে আমরা জিতছি। মানে সেটা সবচেয়ে এগিয়ে থাকবে। দর্শক আছেন আমাদের সঙ্গে, আমরা একটু ফোন নিতে চাই। মামুনের কাছে কি প্রশ্ন, আপনার পরিচয় জানিয়ে জানাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সাফায়েত বলছি কলাবাগান থেকে। জি। একদম প্রথমে আগে মামুনুল ভাইকে ছোট্ট করে একটা অভিনন্দন জানাবো। উনি দীর্ঘ একটা সময় আমাদের ফুটবলের ক্যারিয়ারে ছিল, ক্লাব এবং জাতীয় দলে। এই জন্য আমার অন্তঃস্থল থেকে ওনাকে অভিনন্দন। ওনাকে একটা অন্য ধরনের প্রশ্ন করবো, সব কথা তো উনি বলেই ফেলেছে। সেটা হলো, আমি যতটুকু জানি উনি জিমন্যাস্ট হয়ে বিকেএসপিতে ঢুকেছিল। তো এটার পিছনে আসলে কারণটা কি? এটা কি ওনার লক্ষ্য ছিল নাকি ওনার পরিবারের লক্ষ্য ছিল? জিনিসটা একটু আমার কাছে একটু ব্যতিক্রম লাগলো, কারণ আমি সাধারণত কোনো বড় প্লেয়ারকে জিমন্যাস্ট হয়ে বা অন্য মানে ক্রিকেট ফুটবলের বাইরে বিকেএসপিতে সাধারণত ঢুকতে শুনিনি। তো এটা যদি মামুনুল ভাই একটু বলতেন আর কি। অবশ্যই মামুনের কাছ থেকে আমরা জানতে চাই, জিমন্যাস্ট থেকে কিভাবে ফুটবলার হয়ে গেলেন বিকেএসপিতে ভর্তির পর। এই উত্তরটা আমরা বিরতির পরে জানবো। ঠিক একইভাবে আমার একটা প্রশ্ন আমি রেখে যেতে চাই, যে আপনার এই ক্যারিয়ারে আক্ষেপের কথা বলেছেন, কিন্তু আপনার কি মনে হয় যে আপনি আরও ভালো খেলতে পারতেন, কিংবা আরও সামনে বাংলাদেশের আরও বড় তারকা হতে পারতেন? কোনো জায়গায় আপনি আসলে পেছন থেকে আটকে ছিলেন, কেউ আপনাকে আটকে রেখেছে, এই বিষয়টা আমি জানতে চাই। জিমন্যাস্টিক্স থেকে কিভাবে ফুটবলে আসা, এবং জিমন্যাস্টিক্সেই ভর্তি হয়েছিলেন আপনি বিকেএসপিতে, অনেকেই হয়তো জানে না, কিন্তু দর্শক মনে করিয়ে দিল দেখে আসলে সেটা সবারই জানা থাকা দরকার। 97-এ যখন বিকেএসপিতে ভর্তির জন্য বাসায় কথা বলা হচ্ছে, তখন আমার ফ্যামিলিতে আমরা ফুটবলে ভর্তির জন্য রেডি হয়ে গেছি। ওখানে যাওয়ার পর দেখেছি 5-এ আপনার ফুটবলে ভর্তি হওয়া যাবে না, ফুটবলে ভর্তি হলে ক্লাস 7-এ উঠতে হবে, কিন্তু আব্বুর কথা তোমার এখানে ভর্তি করাবো যেভাবে। তখন ডাইরেক্টর অ্যাডমিন ছিল হলো আমাদের ফারুক স্যার বলল যে, তারপর আমাদের কিছু আমার চিটংয়ের ক্লাবে কলার সঙ্গে কিছু প্লেয়ার খেলছে বিকেএসপির বড় ভাইরা, মামুন, গাজী, সোহাগ ভাই, মামুন ভাই। তো মামুন ভাই, সোহাগ ভাইরা বোর্ডে দেখে শুনছে, আসছে, সবাই আসলো, এসে বললো তাইলে মামুনরে জিমন্যাস্টিক্সে দেন। তখন আমি খাটো ফার্স্টে লং টেনিসে দিলাম, ডাক্তার বললো যে লং টেনিসের হাইট ওর হবে না, ওকে জিমন্যাস্টিক্সে দেন। তা জিমন্যাস্টিক্সে দিছে। প্রথম দিন গেলাম, কিছু পুশ আপস এগুলো, মানে কিছু এক্সাম দিলাম, দেন মেডিকেলে টিকলাম, ওখানে কিছু এক্সাম দিয়েছে, ওগুলোতে টিকলাম, দেন ক্যাম্পে ডাকলো, ক্যাম্পের পর ডাইরেক্ট জিমন্যাস্টিক্সে ভর্তি হয়েছে। শুধু আমি না, নাইম ভাইও ছিল, মানে ক্রিকেটার নাইম ইসলাম, উনিও ভর্তি হয়েছে, উনি আমার এক ব্যাচ সিনিয়র ছিল। তখন উনি যখন ট্রান্সফার হয়, আমি ওইটা জানি না উনি কীভাবে ট্রান্সফার হয়, বাট আমি রিক্রিয়েশন ডে ছিল আমাদের বৃহস্পতিবার নাইলে শনিবার, রিক্রিয়েশন ডেতে আমি ফুটবল খেলতাম, ফুটবল মাঠে যাই বসে থাকতাম। অনেকে ক্রিকেট খেলতো, অনেকে অন্য গেম খেলতো, বাট আমি ফুটবল মাঠে বসে থাকতাম, ফুটবল খেলা দেখতাম, নাহলে ফুটবল খেলতাম, আর বল নিয়ে কন্ট্রোলিং করতাম। তো এইটা অনেক দিন ধরে, 1-1.5 বছর ধরে আমাদের কোচরা দেখতো, শাহিম স্যার দেখতো, অমল স্যার দেখতো। পরে একদিন আমাকে খালেক স্যার ফোন করছে, আমাদের তখন চিফ কোচ ছিল, উনি এখন বেঁচে নেই। খালেক স্যার বললো যে তুমি কোন গেমে যাবা? আইসি স্যার ফুটবলে। ফুটবলে যাও, ট্রায়াল দিতে যাও। আমাদের যে জিমন্যাস্টিক্সের কোচ ছিলেন আকরাম স্যার, উনিও বেঁচে নেই, উনি ম্যাডাম দুজন মারা গেছেন।
আকরাম স্যারও বললাম, স্যার বললো যে যাও, তোমার জন্য দোয়া রইল। এই যে ছাড়পত্র দেওয়া, ওখানে যাওয়া, ট্রায়াল দেওয়া, অ্যাকসেপ্ট করা, ফারুক স্যার আর চিফ কোচ খালেক স্যারের যে অবদান, এই যে ট্রান্সফার করা, ট্রান্সফার তো ডিফিকাল্ট, এই যে ট্রান্সফার করা, ওই যে মাঝখানে যে সাইডটা, ওই যে সাপোর্টটা ওনাদের কাছ থেকে পেয়েছি। আমার জিমন্যাস্টিক্সের কোচ ফারুক স্যার অ্যান্ড খালেক স্যারের, শাহিম স্যারদের, আর আমার কোচ অমল স্যারের, যিনি আমাকে কালেক্ট করছে। সব কিছু হলো ওই সাপোর্টটার পর আর পিছিয়ে তাকাইতে হয় নাই। কষ্ট করতে হয়েছে, কারণ আমি তখন এমিলি, আমাদের তখন ব্যাচে এমিলি, আবিদ, জাহিদ, রণবীর ভালো ভালো প্লেয়ার ছিল। ওদের ওই জায়গায় যেতে গেলে আমি ওদের থেকে 1.5 বছর পিছনে। আচ্ছা, হ্যাঁ, অলমোস্ট ওরা 2 বছর 2.5 বছর ধরে ট্রেনিং করতেছে, আমি মাত্র গেলাম 2001-এ। তার মানে আপনি 2-3 বছর জিমন্যাস্টিক্স 3 করেছেন। বছর জিমন্যাস্টিক্স, 3 বছর জিমন্যাস্টিক্স। 97 থেকে 2000 পর্যন্ত অলমোস্ট 4 বছরের কাছাকাছি জিমন্যাস্টিক্স করছে। তার মানে জিমন্যাস্টিক্সের পুরো কৌশলই তো আপনার মোটামুটি জানা আমি তো ছিল। গোল করার পর ব্যাক সামারসোল মারতাম। ও আচ্ছা, হ্যাঁ, এটা তো জিমন্যাস্টিক ঠিক আছে, ব্যাক লিপ মারতাম, ফ্রন্ট সামারসোল মারতাম, তারপর হলো আপনার অ্যারাবিক মারতাম, আমি মোটামুটি সব পারতাম। আচ্ছা, মোটামুটি আমরা ফ্লোরে যা কাজ করছি এগুলো পারতাম, এগুলো করতাম। বাট আমার মানে ফিজিক্যালি ওইটা আমাকে অনেক সাপোর্ট দিছে লং টাইম, কারণ আমার ফ্লেক্সিবল ছিল আমার ফিগার, শরীর অনেক। আচ্ছা, সেখান থেকে আপনি ফুটবলে ফুটবলে আসেন। আসা, আচ্ছা, এবং ফুটবলে এসে তারপরে আপনি পার্মানেন্টলি ফুটবলে। হ্যাঁ, ফুটবলে ট্রান্সফার হয়েছি 2000, ফুটবলে ট্রান্সফার হলাম 2002-তে, 1-এ আন্ডার-16 বিকেএসপি কাপ চ্যাম্পিয়ন হলাম, টিমের সদস্য ছিলাম। 2002-তে আন্ডার-17 ন্যাশনাল টিমে কল পাই, ট্রায়ালে ওই সেম জিনিস, ট্রায়ালে দেখতে দেখতে, মাঠে দেখতে দেখতে বাবলু স্যার ডাকলো এই প্লেয়ারের ট্রায়ালে ক্যাম্পে পাঠাও, ওই ক্যাম্পের মধ্যে টিমে ঢুকে যাওয়া। শান্টু স্যার, বাবলু স্যার, তখন শান্টু স্যার ছিল না, শান্টু স্যার আসার পর দেখলো পছন্দ হয়েছে, রেখে দিল, আর পিছিয়ে থাকে। এরপর তো যুদ্ধ আছে, এই আপনি যেটা একটা কোশ্চেন করলেন, স্টার্টিংটা কি, স্টার্টিং তো যুদ্ধ আছে, তখন যুদ্ধ করতাম। এখন মেম্বার উনি, নাম অলরেডি আসছে, ওনার সঙ্গে যুদ্ধ, বাড্ডায় খেলা নিয়ে না খেলা নিয়ে, তখন ব্রাদার্সে সাইন করি, বাড্ডায় কেন সাইন করি নাই, এই যে ফাইট করা। তারপর আসলো আমাদের সেক্রেটারি সোহাগ সাহেবের সঙ্গে যুদ্ধ। মানে আপনি তো নাম বলেই দিয়েছেন, আমার মনে হয় যে মানে শুধু কি আপনি মনে করেন এই যে ক্লাবে খেলার জন্যই আসলে, না খেলার জন্যই আসলে মূল আগে সমস্যাটা? তো সবসময় প্রবলেমটা মানে আপনার এই যে সিন্ডিকেটের কথা বলে, স্টার্ট তো ওখান থেকে হয়। প্লেয়াররা কোনোদিন সিন্ডিকেটের মেম্বার না, আমাকে আপনি যতই বলেন, আমি এটা সিন্ডিকেট তো ওই জায়গায় থেকে হয়, ক্লাবের খেলা পছন্দ অপছন্দ থেকে। আপনাদেরকে এখন বিএফএফে যারা ইলেকশন করে আসে, তখন তো ইলেকশন ছিল না, তখন যে দল আসবে, যে রাজনৈতিক দল আসবে, তাই ক্ষমতা আসবে, তারাই সিলেক্টেড হবে। ওই প্রবলেমটা দিয়ে আপনার ফেস স্টার্ট হয়। তখন তাদের ক্লাব ছিল, তখন একটা ভিক্টোরিয়া ছিল, বাড্ডা ছিল, তারপর হলো প্রিমিয়ার ডিভিশন আবানি ছিল, মডার্ন ছিল, যেটা মাঝে মাঝে নকিব ভাই আক্ষেপ করতো আমি এত ভালো গোল করার পর আমি ন্যাশনাল টিমে কল পাইনি। মডার্ন আবানি একটা যুদ্ধ ছিল তখন, এই পলিটিক্যাল রাজনীতি। এটা তো মাঝখানে 2007-এর ইলেকশনের পর থেকে হলো না, কারণ 7-এ তো ইলেকশন হয়েছে ফিফার নিয়ম অনুযায়ী, এরপর থেকে এগুলো স্টপ হয়েছে। তারপর গেল কি জেনারেল সেক্রেটারির সঙ্গে যুদ্ধ, কেন তার কথা শুনি না, কেন স্যালারি, এগুলো নিয়ে যখন ক্যাপ্টেনশিপ হয়েছে কথা বলা শুরু করছি, তখনই স্টার্ট হয়েছে। কথা না বললে তো কিছুই হতো না। আপনি নিজেও দেখছেন যুদ্ধ কেমন যুদ্ধ করছে, এটা তো আপনারা আমার কাছ থেকে দেখছেন, যে বাধা দেওয়া কিছু ফ্যাসিলিটিসের জন্য, ফ্যাসিলিটিসের জন্য। এখনকার প্লেয়াররা 5 স্টার হোটেলে ফ্যাসিলিটিস পায়, আমরা তো তখন 5 স্টার কি জানতাম না, বিকেএসপিতে পাঠাই দিত, কি খাইতাম কি না খাইতাম এগুলো নিয়ে কোনো কথা হতো না, কি ড্রেস পরতাম, কিভাবে ড্রেস আসতো, কোন ড্রেস আসতো, স্পন্সর নেই, সব কিছু নিয়ে এগুলো নিয়ে একটা, তো ক্লাবও আছে, ক্লাবের পছন্দ অপছন্দ আছে। মানে এগুলো না হলে আপনি হয়তোবা আরো মানে আরেকটু বেশি খেলতে পারতেন না, ন্যাশনাল। আর কত খেলবো আপনারা, ন্যাশনাল ম্যাচ সংখ্যা এটা ভেরি না, ম্যাচ সংখ্যা না। 2000 আপনি 15 বছর ধরেন ন্যাশনাল টিমে, আমাদের মিডফিল্ডে কয়জন 15 বছর ন্যাশনাল টিমে খেলছে, এটা একটা সে না, আর থেকে বেশি আপনি আশা, আমি যাই, আমি হ্যাপি, আপনারা কি জানেন, আমি হ্যাপি এই জায়গায়। আমরাও হ্যাপি আসলে। মামুনুল ইসলাম, আপনার সময় শেষ আমাদের, আপনি আমাদেরকে যা দিয়েছেন বাংলাদেশের ফুটবলে এই সময়টা, সেটা আসলে কখনোই ভোলার নয়। অভিনন্দন আপনাকে আবারও, এবং আমরা চাই যে আপনি ফুটবলেই কোনো না কোনো পরিচয়ে থাকেন, ফুটবলেই বাংলাদেশকে আরও কিছু দেন। আমরা মামুনুল ইসলামের জন্য আসলে শুভকামনা জানিয়ে ভবিষ্যতের নতুন পরিচয়ের জন্য আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।